ইয়া নাই ওই যে তোমাদের ওই যে ছেলেটার নাম জানো কি, সাকিব, জুলিয়ান, হ্যাঁ গ্রামে আছে। আচ্ছা আসো, প্রথমে হচ্ছে আমরা পানি শেষ করে ফেলছি, ওয়াটার চ্যাপ্টার শেষ। আজকে থেকে আমরা সোপ ডিটারজেন্ট পড়বো, এটা মিনিমাম 2 সপ্তাহ লাগবে, মানে তোমার পরীক্ষার আগ পর্যন্ত সোপ আর ডিটারজেন্ট নিয়ে আমাদের মেবি। আচ্ছা তাহলে সোপের যদি আমরা ডেফিনেশনে যাই, মোটামুটি ওয়াটার চ্যাপ্টার পড়ানোর সময় আমরা বেসিক কিছু অথবা ইন্ট্রোডাকশন লেভেলের কিছু কথা বলেছিলাম সোপ নিয়ে। যেমন সোপ হচ্ছে তোমার সোডিয়াম পটাশিয়াম মেটালিক সল্ট, তাই না? এবং সোডিয়াম পটাশিয়াম মেটালিক কার্বক্সিলিক অ্যাসিড সল্ট এখানে অ্যাড করে নাও। সোপ হতে হলে সেটা কি হয়, কার্বক্সিলিক সোডিয়াম পটাশিয়াম কার্বক্সিলিক, তোমার কার্বক্সিলিক কেমন হতে পারে এরকম না, অ্যাসিড সল্ট, এটা হচ্ছে সোপ। এবং এটার ক্ষেত্রে ফর এক্সাম্পল যদি বলি তাহলে আমরা কি বলছিলাম, এই যে এটা কি কার্বক্সিলিক অ্যাসিড কত ধরনের হয় জানো তো? অনেক এক্সাম্পল আছে। কার্বক্সিলিক গ্রুপযুক্ত ফাংশনাল মূলকযুক্ত ফাংশনাল গ্রুপযুক্ত যত অ্যাসিড আছে সেগুলোকে কার্বক্সিলিক অ্যাসিড বলে। আচ্ছা তাহলে এই সোপের ডেফিনেশন যদি আমরা বলি তাহলে এটা বলতেছে কি, সোপ ইজ এ সোডিয়াম পটাশিয়াম মেটালিক কার্বক্সিলিক অ্যাসিড সল্ট। ঠিক আছে, এই সোপের হচ্ছে তোমার কেমিক্যাল, মানে প্রত্যেকটার কেমিক্যাল স্ট্রাকচার যদি আমরা অ্যানালাইসিস করে দেখি তাহলে এখানের মধ্যে অ্যালিফেটিক লং অ্যালিফেটিক চেইন থাকে আর কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকে। কি লাগবে? কলম নাই কারো কাছে? দেখো এই জিনিসটা একটু বোঝো ভালো করে। সাবানে এবং ডিটারজেন্টের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, সেটা হচ্ছে সাবান হতে হলে সোডিয়াম পটাশিয়াম এর সল্ট হতে হয় এবং এর যে মলিকুলার স্ট্রাকচার আছে তার স্ট্রাকচারটা হতে হয় কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপযুক্ত। আর ডিটারজেন্ট যখন আমরা পড়ব তখন দেখব সেখানে হচ্ছে সালফিউরিক অথবা সালফোনেট, মানে সালফিউরিক অ্যাসিড যুক্ত এবং সেখানে সালফোনেট গ্রুপ থাকে ডিটারজেন্টের ক্ষেত্রে। এবং সোপের ক্ষেত্রে হয় এটা হচ্ছে ন্যাচারাল সোর্স থেকে হয়ে থাকে, আর ডিটারজেন্ট হয়ে থাকে পেট্রোকেমিক্যাল থেকে, পেট্রোকেমিক্যাল সোর্স থেকে। ওই যে কোলটার আছে না, কোলটার আছে না, কোলটারের বাংলা কি? কোলটার, কোল, 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 হ্যাঁ কয়লা। আর কোলটার বলে কি? আলকাতরা, এরকম কিছু একটা। আচ্ছা কোল কয়লা থেকে, মানে এইগুলোর মানে কয়লাজাত পেট্রোলিয়াম অথবা পেট্রোকেমিক্যালস এই জাতীয় এগুলো হচ্ছে রিসোর্স ডিটারজেন্টের। এখান থেকে আমরা মানে র মেটেরিয়াল হিসেবে এখান থেকে আমরা কি পাই, ডিটারজেন্টের র মেটেরিয়াল পাই। তাহলে সোপ এবং ডিটারজেন্টের একদম বেসিক কোর পার্থক্যটা হচ্ছে সোপের ক্ষেত্রে তার সোডিয়াম পটাশিয়াম সল্ট হতে হবে এবং কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকতে হবে তার মলিকুলার স্ট্রাকচারে। আর ডিটারজেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার সালফোরিক অ্যাসিডযুক্ত মলিকুলার স্ট্রাকচার এবং সালফোনেট গ্রুপ থাকে। আচ্ছা সোপের ক্ষেত্রে আরও বলতে পারি,
আচ্ছা, অ্যালিফ্যাটিক নাম শুনছো? অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক। আচ্ছা, অ্যালিফ্যাটিক জিনিসটা কি? অ্যারোমেটিক, হ্যাঁ হ্যাঁ, মোবাইল রাখো। মোবাইল কি কিসের লেখা? ও, অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিক হচ্ছে লং চেন কার্বন, হাইড্রোকার্বন, যেটা হাইড্রোকার্বন, সেখানে কি থাকবে? কার্বন হাইড্রোজেনের লম্বা চেন হবে অ্যালিফ্যাটিক। আর অ্যারোমেটিক, এবং এখানে শুধু সিঙ্গেল বন্ড থাকবে, এই চেনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে। আর অ্যারোমেটিক হচ্ছে হাইড্রোকার্বন হতে পারে, কার্বন হাইড্রোজেনের চেন হতে পারে, বাট এখানে ডাবল অথবা ট্রিপল বন্ড থাকবে, এবং অ্যারোমেটিক রিং স্ট্রাকচারও থাকতে পারে। হ্যাঁ, তাহলে বিষয়টা হচ্ছে অ্যালিফ্যাটিক। সোপের ক্ষেত্রে যে সল্ট, মেটাল সল্টগুলো সোপ হিসেবে কাজ করবে, তার মলিকুলার স্ট্রাকচারে অবশ্যই অ্যালিফ্যাটিক চেইন হতে হবে, অ্যালিফ্যাটিক, এবং সেটা হাইড্রোকার্বন হবে, এবং যেখানে কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ডে অ্যাটাচ থাকবে। ইনফরমেশন বাস জাস্ট সোপের ক্ষেত্রে 3টা। সোপ হতে হলে অবশ্যই সোডিয়াম পটাশিয়ামের লবণ হতে হবে, এবং তার মলিকুলার স্ট্রাকচারে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকবে, এবং সেটা অবশ্যই অ্যালিফ্যাটিক লং চেইন হতে হবে, যেটার হচ্ছে তোমার হাইড্রোকার্বন, যেটা কার্বন এবং হাইড্রোজেনের। আর এর পাশাপাশি হচ্ছে আমরা আরেকটা ডিটারজেন্টেরও এক্সাম্পল দিয়েছিলাম, সেটা ডিফারেন্সটা বোঝানোর জন্য, যেখানে ডিটারজেন্ট যেগুলো হবে তার মলিকুলার স্ট্রাকচারে সালফিউরিক অ্যাসিড যুক্ত গ্রুপ অথবা সালফোনেট গ্রুপ থাকবে। যাও যাও, বেঁচে গেছো, খুব খুশি হয়েছে। বাইরে যাস, যাও। এক্সাইটেড না? ওর এগুলোই ভালো লাগে। আচ্ছা, তাহলে তো এতটুক তো সোপ সম্বন্ধে এতটুক ধারণা তো হয়েছে নাকি? সেম জিনিসটা এখানেও লেখা আছে, দেখো সবাই একটু পড়ো। না, হতে পারে, কিন্তু আমি দেখিনি। ডিটারজেন্টে হয়। বুঝতে পারছো? এতক্ষণ আমি যে কথাগুলো বলছি এই কথাগুলি এখানে আছে। এবং এটা সাবানের এক্সাম্পল না, সোডিয়াম স্টেয়ারেট, এটা তো সবাই পড়ে আসছো অনেকবার। এটাকে C17H35COO, এটা হচ্ছে তোমার লম্বা অ্যালিফ্যাটিক কার্বন হাইড্রোজেনের, যে কয়টা কার্বন এখানে? বিশাল চেন, তাই না? 17টা, এরকম 17টা কার্বন, আর 17×34টা হাইড্রোজেন এখানে একটা থাকে, তাই না? এই যে 35টা হাইড্রোজেন, আর এখানে কি থাকে? COO। তাহলে এই যে লম্বা বিশাল চেন, এটা হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন চেন, এবং এটা যখনই কোনো একটা সলিউশনে দাও, এটা পানিতে অথবা দ্রবণে কখনো আয়োনাইজ হয় না। এটা পানিতে দ্রবীভূত হাইড্রোফোবিক নেচারের, মানে পানি বিগ্রাহী, এবং এই যে সাবানের এই অংশ, বিশাল একটা চেন, এই অংশটা, এটা হচ্ছে হাইড্রোফোবিক নেচারের, পানিতে দিলে কোনো আয়োনাইজ হয় না, আয়ন তৈরি করে না, অ্যানায়ন ক্যাটায়ন তৈরি করে না, তার মানে নন আয়নিক। এই সাবানের একটা মলিকুল অ্যানালাইসিস করলে আমরা দেখি যে বিশাল যে চেনটা, সেটা হচ্ছে নন আয়নিক এবং হাইড্রোফোবিক নেচারের। হাইড্রোফোবিক মানে কি? পানি বিগ্রাহী। আর হাইড্রোফিলিক পানি গ্রাহী, মানে কোনো জিনিস পানির সাথে সহজে সলুবল হয়, দ্রবীভূত হয়, আর কোনো জিনিস হচ্ছে
পানিতে দ্রবীভূত হয় না, পানির প্রতি কোনো ধরনের অ্যাট্রাকশন আর অ্যাফিনিটি নাই। আর এইখানে যেটা দেখতেছো মাথায়, সেটা হচ্ছে তোমার হাইড্রোফিলিক নেচারের। দেখা যায়? আমার হাতের লেখা খারাপ তো। এইখানে যেটা দেখতেছো এটা হচ্ছে হাইড্রোফিলিক নেচারের। এটা কি অ্যানায়নিক না কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ না? আচ্ছা, এটা হচ্ছে হাইড্রোফিলিক। এখন দেখো, এটাকে যদি আমরা এইভাবে দেখি, এটা বিশাল কার্বন হাইড্রোজেনের লম্বা লেজ, চেন, টেইল বলে, এটাকে বলে টেইল। আর এটাকে বলে একটা সোপের একটা মলিকুলকে অ্যানালাইসিস করলে আমরা এইভাবে দেখি, লম্বা চেনটাকে টেইল বলি, আর এই অংশটাকে আমরা বলি হেড। এটা কি করে, ওয়াটার মলিকুলের সাথে কানেক্টেড হয়, এটা দ্রবীভূত হয়, মিশতে চায়। আর এই বাকি অংশটা ওয়াটার মলিকুল থেকে দূরে থাকতে চায়, মানে পানি থেকে পারলে সে ছুটে চলে যেতে চায়, মানে পানির সাথে মিশতে চায় না। তাহলে এটা হচ্ছে তোমার হাইড্রোফোবিক নেচারের, পানি ভীতি অথবা পানি বিগ্রাহী, পানির সাথে মিশতে চায় না, কিন্তু তারই একটা পার্ট কি করে, টেনে এই লম্বা লেজটাকে টেনে নিয়ে পানির ভিতরে ঢুকতে চায়, পানির সাথে মিশতে চায়। তাহলে দুই ধরনের পোলার এবং নন পোলার গ্রুপ নিয়ে একটা সোপ মলিকুল গঠিত। বুঝতে পারছো? আচ্ছা, এখন আসে এক্সাম্পল, যেমন সোডিয়াম স্টারেট, এখনই লিখলাম আমি। সোডিয়াম পালমিটেট আছে, সোডিয়াম অলিয়েট আছে। জাস্ট এইগুলো হচ্ছে সাবানের সোপের এক্সাম্পল। বুঝতে পারছো? বুঝছো? পানি বিদ্বেষী, আর এটা হেড, ওইটা হচ্ছে পানিগ্রাহী। পানিগ্রাহী। সেই পানিগ্রাহী যেটা আছে সেইখানে তো স্যার এই যে C+H ওই অ্যাসিড, ওই বইগুলো স্যার কার্বক্সিলিক অ্যাসিড মূলকটা। এবং সাবানের ডেফিনেশন আমি বলছিলাম 3টা ইনফরমেশন। একটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম সল্ট হতে হবে, এবং তার অবশ্যই কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকতে হবে তার মলিকুলে। আরেকটা কি বলছিলাম, হাইড্রোকার্বন থাকবে, অ্যালিফ্যাটিক চেইন, লম্বা চেইন থাকবে। সরাসরি সোপ ম্যানুফ্যাকচারিংয়ে চলে গেছে, তার আগে আমি একটু আমার নোটটা একটু দেখাই, আরও কিছু টপিক আছে, আনছে কিনা লাগে। ডাস্টারটা চেঞ্জ করতে বলো না, এটা দেখায় বা একটা আসলাম আসলাম নিচে বলবো যে এটা চেঞ্জ করে দেন, না হলে আমাকে কল দিবা। সোর্সেস বলতে পারো, র ম্যাটেরিয়াল বলতে পারো। আমি একটু আগেই বলছিলাম, মনে আছে, সাবানের র ম্যাটেরিয়াল অথবা সোর্স কি, ন্যাচারাল সোর্স। আর ডিটারজেন্টের বলছিলাম পেট্রোকেমিক্যালস। আচ্ছা, ন্যাচারাল সোর্স বলতে সাবান তৈরি হয় ওই যে, আচ্ছা তোমরা একটা জিনিস কখনো শুনছো যে সাবান হালাল, সাবান 100% হালাল, এই বিজ্ঞাপন কখনো দেখছো ছোটোবেলায় তোমরা? হালাল সোপ, 100% হালাল সোপ, তোমরা এই বিজ্ঞাপন পাও নাই? তোমরা তো অনেক কম বয়স, তোমাদের অনেক অল্প বয়স। এক সাবানে কাপড় কাচা, এক সাবানে গোসল, এই বিজ্ঞাপন এটা দেখছো না? মেরিল না কার যেন হালাল সোপ বের করছিল, হালাল ছবি বের করছিল। জাস্ট বাংলাদেশে এবং কিছু কিছু মুসলিম মানে আছে যে সেন্সিটিভ কিছু ইস্যু আছে, যেমন রিলিজিয়াস ফ্যাক্টগুলো আছে,
যেমন কিছু গুজব ছড়ায় দেওয়া হয় এরকম। আর শুকরের চর্বি দিয়ে তো সাবান, ওই সাবান হারাম, বিদেশি সাবান ইউজ করা যাবে না, ইউনিলিভারের সাবান ইউজ করা যাবে না, এগুলো হারাম। তার মানে বিষয়টা কেন বললাম, সাবান তৈরি হয় কী দিয়ে? ফ্যাট, ওয়েল, এগুলো দিয়ে তৈরি করা হয়। এখন দেখো তোমার হচ্ছে প্রচুর পরিমাণ শুকরের চর্বি ইউজ হয় সাবান তৈরিতে। কারণ হচ্ছে তুমি যেটাই করো না কেন, প্রসেস করে তুমি যদি ইউজ করো, সেটা হালাল হারামের বিষয়টা তো অন্যরকম ব্যাপার, আর তুমি তো সরাসরি সেটা খাইতেছো না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে হালালও আছে, যেমন ন্যাচারাল ওয়েল থেকে তোমার পাম অয়েল আছে, বিভিন্ন ধরনের ওয়েল থেকে তুমি যে সাবানগুলো তৈরি করতেছো, তোমার মিল্ক দিয়েও করা যাচ্ছে, দুধ দিয়ে সাবান। এটা যে শুধু শুকরের মাংস অথবা পৃথিবীতে গরু, ছাগল, ভেড়া যত মাংস খাওয়ার জন্য ইউজ করা হয়, সেখান থেকে যে চর্বিগুলো পাওয়া যায়, সেগুলোও কিন্তু সাবানের ফ্যাক্টরিতে ইউজ করা হয়। কিন্তু শুকরের চর্বিটা খুব বেশি পরিমাণ তো শরীরে, এই জন্য অনেক জায়গায় ইউজ হতে পারে। কিন্তু এগুলো বলার উদ্দেশ্যটা হচ্ছে তোমার সাবানের তৈরি করার অথবা র মেটেরিয়াল, একমাত্র র মেটেরিয়াল হচ্ছে ন্যাচারাল সোর্স, সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ওয়েল, যেমন সয়াবিন অয়েল, পাম অয়েল, তারপর হচ্ছে পিনাট অয়েল, তারপর হচ্ছে আরও যত মাস্টার্ড আছে না, কি বলে, সরিষা, যত ধরনের তেল আছে, এগুলো হচ্ছে তোমার সাবান তৈরির কাঁচামাল। আর চর্বি তো আছে, বিভিন্ন ধরনের অ্যানিম্যাল ফ্যাটস উই ক্যান ইউজ টু প্রডিউস সোপ। তোমরা এখানে নারকেল তেল কিনতে পারো, নারকেল তেল, কোকোনাট অয়েল। তোমরা যখন সাবান বানাবা না, তোমাদের দিব আমি, আগে ওয়াটার হার্ডনেসটা কালকে টেস্ট করাবো, দেন পরের ল্যাবটাই থাকবে তোমাদের সাবান তৈরির। হ্যাঁ হ্যাঁ, বানাবা। তোমরা হচ্ছে প্লাস্টিকের একটা ডাইস কিনবা অথবা কাঠের সাবানের ফ্রেমের, যদি পারো, না হলে একটা বাটিতেই রাখবা, স্টিলের বাটি নিয়ে আসবা। আর তেল, 1/2 লিটার তেল কিনবা, কিনতে পারো। আর আমাদের এখানে কালার আছে, এই কালার দিলে তো, ডাইস দিলে তো বেসিক্যালি তুমি গায়ে মাখতে পারবে না, কিন্তু কালার হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেরোসিন, কেরোসিনের দাম তো আরও বেশি মনে হয় নাকি? না, কেরোসিনে যাই হোক, কেরোসিনে ওটা হচ্ছে বলাটা ফ্লেমেবল। যখন এটা তাপ দিবা, এটা তো আগুন দিয়ে তাপ দিতে হবে, তখন এটা কি হবে, মানে খুব তাড়াতাড়ি আগুন ধরে যাবে। সবই হচ্ছে ফ্লেমেবল, বাট সরিষা, নারকেল এগুলো খুব সহজে আগুন ধরে না। চুলা লাগবে তোমার, হচ্ছে অ্যালকালি লাগবে, আমরা একটু পরেই দেখব। আমাদের এখানে অ্যালকালি সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, একটু লবণ লাগে, একটু পারফিউম হলে ভালো হয়। ঠিক আছে, কালার ধরো একটা ইউজ করলা, একটু পারফিউম দিয়ে দিলে স্মেল আসলো, ঠিক আছে। সুগন্ধি সাবান, স্যান্ডালিনা, ওটা বানানোর পরে ওই যে বিভিন্ন ধরনের এই যে আছে না, পলিথিন, ওই যে ক্লিপ পলিথিন যেটা, ওইগুলো যা ছোটোগুলো কিনে নিয়ে এসে ওর মধ্যে একটু করে কেটে কেটে ওটা রেখে অ্যাসাইনমেন্টটা আটকায় দেবা, এক্সপেরিমেন্টটা আটকায় দেবা। না না, আমি বানাইছি এবং দেখা যাচ্ছে যে 200 টাকা নারকেল তেল খরচ করে তোমার 50 টাকার সাবান হচ্ছে। হ্যাঁ, এটা আরও ওই জন্য বললাম না, ওরা আরও অনেক কিছু দেয়, এবং ফ্যাট, বেসিক্যালি ফ্যাট ইউজ করে, ফ্যাট অ্যাভেলেবল, সস্তা। আর পাম ইউজ করে, পামটা তো অনেক সস্তা, মানে রিফাইন্ড পাম না নিয়ে এসে এখানে এসে দেশে এসে রিফাইন্ড করে, এবং খুবই সস্তা। আর একটা হচ্ছে তোমার, তুমি যে নারকেল তেল ইউজ করবা, এটা তো একদম পিউরিফাইড খুচরা বাজারের দামে কিনতেছো,
সেটা তো তোমার আসলে লাভ হবে না। ঠিক আছে, আচ্ছা। স্যার এখানে স্যার মানে সাবান বানাতে স্যার অ্যানিমেল ফ্যাটস অথবা স্যার অয়েল এই দুইটাই কেন ইউজ করা হয়? সেক্ষেত্রে আমরা স্যার কোনো কিছু দিয়ে ট্রাই করে সাবান বানাতে পারি এই দুইটা স্যার। অন্য কোনো কিছুতে ইউজ করলে, সিনথেটিক কিছু ইউজ করলে সেটা হচ্ছে তোমার ডিটারজেন্ট হবে, সোপ হবে না। সোপের ক্রাইটেরিয়া হচ্ছে আপনার অয়েল আর ফ্যাট। হ্যাঁ, এবং সেটা সোডিয়াম পটাশিয়ামের লবণ, কার্বক্সিলিক অ্যাসিড থাকবে। এবং র মেটেরিয়াল তুমি হ্যাঁ ট্রাই করতে পারো, যেটাই করো না কেন তোমার সেটা হচ্ছে ওয়েলের যে স্ট্রাকচার অথবা ফ্যাটের যে মানে প্রপার্টিস, ওয়েলের যে প্রপার্টিস, এই ধরনের জিনিস লাগবে। তুমি পৃথিবীতে যত ধরনের তেল আছে, আমি তো এগুলোর নাম বললাম, তুমি যে কোনো একটা তেল দিয়ে ট্রাই করতে পারো। ফ্যাট যে কোনো প্রাণীর ফ্যাট দিয়ে ট্রাই করতে পারো, কিন্তু সাবান ময়লা দূর করে মেকানিজম আমরা দেখবো, দেখলেই বুঝতে পারবা। একটু বলে নেই যেহেতু কোশ্চেনটা করছো। এটা কি? এটা একটা সোপ মলিকুল, সোপ অথবা ডিটারজেন্ট মলিকুল। এটুক কি? এটা কি? যখন পানিতে দাও তখন এই অবস্থায় থাকে। আচ্ছা, ধরো এটা কি? একটা ফ্যাব্রিক। কি এটা? ফ্যাব্রিক। এখানে কি হয়েছে? একটা তেল অথবা একটা চর্বির দাগ পড়ছে, তেলের দাগ পড়ছে, একটু ময়লা পড়ছে, তেলের দাগ পড়ছে। এটা কি করতে হবে? তুলতে হবে। এটা কি করছো? আমি সিম্পলি মেকানিজমটা বুঝাইছি। মেকানিজম আমরা একটা ক্লাস, ফুল একটা ক্লাস লাগবে, সেদিন বুঝবো। এখন এখানে যখন ডিটারজেন্ট দিবা, যাই হোক সোপ দিবা, সোপ দিলা, সোপ মলিকুল দিলা। এইবারটা কি করে? এটা তো যেখানে পানি আছে না ভিতরে, এটা চাই হচ্ছে পানিতে, পানির মলিকুলের সাথে ঢুকতে। আর এই লম্বা লেজটা কি করে? জাস্ট এইভাবে এসে এখানে আটকে যায়। ফ্যাট এবং চর্বির ভিতরে এই যে লম্বা হাইড্রোকার্বন, এটা দ্রবীভূত হতে চায়, ডাইরেক্ট অ্যাট্রাকশন করে, মানে চুম্বকের মতো। সে কী করবে? এই লেজটা দিয়ে জাস্ট এটা এভাবে না দিয়ে এভাবে দাও, এই অংশটা কি এখানে আটকে যায়, মানে ভিতরে খুব ভালোভাবে শক্তভাবেই আটকে যায়। যখন আটকে যায়, আর এই মাথাটা কি করতেছে? এই যে পাশে পানি আছে না, ওয়াটার মলিকুল আছে না, সে কি করতেছে? জাস্ট এদিকে টানতেছে, পানির সাথে মিশতে চাচ্ছে। ঠিক আছে, কন্টিনিউয়াসলি এরকম যদি 10টা 20টা 50টা সোপ মলিকুল এর ভিতরে ঢুকে যায়। আর বেলুন তো দেখছো, ধরো বেলুন ফুলাইছো 20টা, ফুলাইয়া এভাবে ই করে রাখে এখানে সুতা ধরে রাখছো। তুমি যদি ছেড়ে দাও, মানে নর্মালি যদি একটু দেখো যে হাতে যে না ভালোই সে উপরের দিকে উঠতে চাচ্ছে, টান মানে টেনশন দিচ্ছে, ছেড়ে দিলেই উঠে চলে যাবে, কিন্তু আমি একটা ফোর্সে সেটাকে আটকে রাখছি। কিন্তু এমন যদি হয়, ধরো এখানে 5টা পর্যন্ত সোপ মলিকুল থাকার কারণে ওই যে কাপড়ের সাথে যে তেল অথবা চর্বির ড্রপটা পরে লাগিয়ে আছে, সে কিন্তু কাপড়ের সাথে একটা বন্ড ক্রিয়েট করে আসে। হ্যাঁ, এখন ধরো 5টা তোমার সোপ অথবা ডিটারজেন্ট মলিকুল কী করছে, এর ভিতরে ঢোকার পরেও যে শক্তি পাচ্ছে উপর থেকে, যেমন ব্যালুন যেমন সাইড দিলে উঠে যাবে, সে আমি একটা শক্তিতে ধরে রাখছি, টানতেছে উপর দিকে। এরা কি করতেছে? 5টা সোপ মলিকুল টানতেছে উপর দিকে, কিন্তু উঠতেছে না। মানে আমি ব্যালুনটা ধরে আছি, ওরা টানতেছে, কিন্তু আমি শক্ত করে ধরে আছি। আচ্ছা, এখন যদি হয় ধরো 20টা সোপ মলিকুল এখানে ঢুকলো, এবং সেটার যে শক্তি টানতেছে কন্টিনিউয়াসলি, সেটা কি করবে? এই অয়েল অথবা ফ্যাট মলিকুলকে টাইনি উপরে তুলে ফেলবে। কথা বোঝা নেই? ধরো এখানে এটার সাথে 50টা তুমি ব্যালুন বাঁধিয়ে রাখছো, এটা কি করবে? উঠে নিয়ে চলে যাবে না? 5টা বা এক লেগে উঠে নিয়ে যেতে পারবে? কথা কি বুঝতে পারছো? এই কাজটা করা হচ্ছে ডিটারজেন্ট। জাস্ট এই ময়লা, অপদ্রব্য, অয়েল, ফ্যাট এগুলোকে এভাবে টেনে উপরে তুলে ফেলে। এখানে আরও কিছু কেমিস্ট্রি আছে, মেকানিজম আছে,
আমরা ডিটারজেন্ট মেকানিজমে যখন যাব তখন বুঝতে পারবো। বুঝতে পারছো? এভাবেই নর্মালি সারফেস থেকে ডিটারজেন্ট অথবা সোপ রিমুভ করা হয়। এবং সোপকে আরেকটা নাম বলা হয় সারফেস অ্যাক্টিভ এজেন্ট। ডিটারজেন্ট সোপকে আরেকটা নাম বলা হয় সারফেস অ্যাক্টিভ এজেন্ট, মানে হচ্ছে সারফেসে যেটা কাজ করে। সারফেস ক্লিনিং এজেন্ট, সারফেস অ্যাক্টিভ এজেন্ট। সাবান ডিটারজেন্ট ভিতরে কাজ করে না, সব ম্যাটেরিয়াল মানুষের শরীর হোক যাই হোক সারফেসেই কাজ করে। ঠিক আছে, এগুলোকে আমরা সারফেস অ্যাক্টিভ এজেন্ট অথবা সারফেস ক্লিনিং এজেন্ট বলি। এখন আসো প্রপার্টিস। সাবানের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে? তোমরা কখনো নিজের কাপড় চোপড় নিজে ধুইছো? সবাই? আচ্ছা আচ্ছা, কিছু কাপড় আছে একটু গরম পানি করে দিতে হয়, বেশি ময়লা হলে, একটু মোটা কাপড় হইলে কিংবা একটু সুতি কাপড় হইলে। আর কিছু আছে গরম পানি দিলে ঝামেলা আছে, সিনথেটিক কিছু যদি থাকে, তাই না? নর্মালি সাবান হট ডাইলুট সলিউশনে খুব দ্রুত ডিজলভ হয়। তুমি একটা সাবান একটু হালকা গরম পানিতে রেখে দেবা, দেখবে 2 মিনিটে যত দ্রুত দ্রবীভূত হয়েছে, ঠান্ডা পানিতে 5 মিনিটেও ততটুকু হয়নি। এই জন্য সাবানের বৈশিষ্ট্যর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে হট ডাইলুট। হট ডাইলুট সলিউশনে এটা র্যাপিডলি ডিজলভ হয়। আচ্ছা, এরপরে আসো সেকেন্ড যে প্রপার্টিস, এটা হচ্ছে হট অ্যালকোহলেও এটা ডিজলভ হয়। অ্যালকোহলে ডিজলভ হয়, বাট হচ্ছে তোমার বিভিন্ন ধরনের অর্গানিক সলভেন্ট আছে, সেই সলভেন্টে খুব স্লোলি ডিজলভ হয়। আচ্ছা, এই ডিজলভ হয়ে কি হয় দেখাই। তোমরা অ্যাসিড সোপের নাম শুনছো? অ্যাসিড সোপ, অ্যাসিড বৃষ্টি তো দেখছো, অ্যাসিড সোপও আছে। C17 আমি শেষ করে দেবো, এই টপিকটা পড়াই শেষ করে দেবো। এটাকে অ্যালিফ্যাটিক চেনকে আর দ্বারা সংক্ষিপ্তভাবে প্রকাশ করা যায় না, RCOON। এটা যদি আমরা হট সলিউশনে দেই তাহলে এটা কি হবে? আয়োনাইজ হবে না? হবে তো। সোডিয়াম এবং সোডিয়াম হচ্ছে পজিটিভ, আর হচ্ছে তোমার স্টিয়ারিক। স্যার তাহলে স্যার আমরা কি স্যার তাহলে যে কোনো ধরনের অ্যালকাইল মূলকের সাথে স্যার আমরা এই প্রসেসটা করতে পারি? যেহেতু আপনি অ্যালকাইল মূলক লিখেছেন আর এর সাথে স্যার এটা করতে পারি স্যার। আরটাকে আমি সংক্ষিপ্তভাবে এই যে লং অ্যালিফ্যাটিক চেনটাকে আমরা সংক্ষিপ্তভাবে আর দ্বারা প্রকাশ করতেছি। ধরো সব সময়তে এত লেখার শর্ট ফর্ম আর কি। আচ্ছা দেখো, তাহলে কি হট ওয়াটারে আমরা এটা রাখছি না? প্রথম কি হয়, যখনই পানিতে দিছো, পানিতে দিয়ে এটা কি হয়েছে, এরকম আয়োনাইজ হয়েছে। আয়োনাইজ হওয়ার পরে সে পানির মধ্যেই তো আছে নাকি, সে আবার ওয়াটার মলিকুলের সাথে বিক্রিয়া করে স্টিয়ারিক অ্যাসিড তৈরি করে। স্টিয়ারিক অ্যাসিড হলো না? সাবান কিন্তু স্টিয়ারিক অ্যাসিড হয়ে গেছে, দেখো কনভার্ট হয়ে সাবান ছিল সল্ট, এখন হয়ে গেল অ্যাসিড। দেন এটা কি হয়, এই যে পাত্রের মধ্যে, একটা পাত্রের মধ্যে কাজগুলো হচ্ছে, কথা বুঝো। সাবান পানির মধ্যে দিয়েছো, আয়োনাইজ হয়েছে, সেই আয়োনাইজের অ্যাসিড গ্রুপটা সেটা কি করতেছে, ওয়াটার মলিকুলের সাথে বিক্রিয়া করে আবার অ্যাসিড ফর্মেশন করতেছে। এটা কিন্তু ওই পাত্রের মধ্যেই হচ্ছে। এখানে কি আবার আসে না, সেই সাবানটা আসে না, এটা আসে না, সাবানও আছে, এটা সোডিয়াম সল্ট হিসেবেও আছে, আবার অ্যাসিড সালফোনিক অ্যাসিড হিসেবেও আছে। এই দুটার কম্বাইন্ড ভার্সনটাকে কি বলে? এই দুটা কি হয়, এই দুটা হচ্ছে এইরকম ক্লিনিং কাজ না করে নিজেরা যুক্ত হয়, এবং এটাকে বলে RCOOH প্লাস RCOONA। এটার হচ্ছে
মানে সংখ্যাটা যোজনী যোজ্যতা বিভিন্ন রকম হতে পারে, এটাকে একত্রিত বলে অ্যাসিড সোপ। কথা বোঝা নেই? ক্লিয়ার হয়েছে সবাই? আচ্ছা, ধরো এটা হচ্ছে, তাহলে কি আমরা সাবানকে গরম পানিতে ইয়া করলে অ্যাসিড সোপ পাবো? নর্মালি ডাইলুট হট ডাইলুট সলিউশনে গরম পানিতে এরকম হয়, অ্যাসিড সোপ হয়। এখন এটা হচ্ছে তোমার একটা প্রপার্টিস, তুমি যে সবসময় পাবা তাও না, এরকম হয়। আচ্ছা, এই জিনিসটা একটু আবার বলি। ধরো তুমি এখানে কি নিছো, পানি নিছো, পানি নিছো আর দিছো সাবান। সাবান দেওয়ার পরে প্রথম কাজটা হচ্ছে সাবানটা আয়োনাইজ হয়েছে, আয়োনাইজ হয়েছে। এখন এখানে ওয়াটার মলিকুল আছে না, সে আয়োনাইজ পার্টটা ওয়াটারের সাথে বিক্রিয়া করে কি করতেছে, স্টারিক অ্যাসিড ফর্মেশন করতেছে। সেই স্টারিক অ্যাসিডটা আবার এর ভিতরেই সোপ মলিকুল আছে না, তার সাথে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে অ্যাসিড সোপ, এই কম্বাইন্ড ভার্সনটাকে আমরা বলি অ্যাসিড সোপ। সাবান অ্যালকালিনিটি অ্যাসিডিটি সাবানের থাকে। তোমরা অনেকের স্কিন যারা হচ্ছে স্পেশালিস্ট আছে তাদের কাছে যাবা, ওরা বলবে যে তুমি এই ধরনের সাবানগুলি ইউজ করবে, এখানে পিএইচটা আছে, ডিপেন্ড অন স্কিন ডিজিজ প্রবলেম, এটা ওরা সাজেস্ট করে যে এই অ্যাসিড টাইপের সোপ এগুলো হচ্ছে তোমার অ্যালকালাইন টাইপ সোপ, তুমি এগুলো ইউজ করবা তোমার স্কিনের জন্য যেটা যায়। অনেকে আছে না কিছু সাবান ইউজ করলে শরীর চুলকায় অথবা স্কিনে প্রবলেম হয়, শেষ। এইগুলি অ্যাসিড সোপ বলে, অ্যাসিডিটি অ্যালকালিনিটি এগুলো সাবানে থাকে, এটা ওইভাবে প্রডিউস করা পসিবল। এটা পরে শেষ করে দেবো দাদা। এটা না, এটা প্রপার্টিসটা পরে শেষ করে দেবো। প্রপার্টিস কেবল দুইটা পড়াইছি না, তিনটা পড়াইছি। সোপ রিয়াক্ট উইথ হার্ড ওয়াটার, এটা কি আর পড়ানোর দরকার আছে? সাবান ওয়াটার চ্যাপ্টারে পড়েছিলাম, সাবান হার্ডনেসের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়াম এই জাতীয় সল্টে কনভার্ট হয়, যার কোনো ক্লিনিং এফিসিয়েন্সি থাকে না। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা একটু বোঝাই দেই। সাবানের প্রপার্টিসের মধ্যে এটা ইম্পর্টেন্ট, নাম্বার অফ কার্বন অ্যাটম। কি রে? হ্যাঁ, 2 মিনিট লাগবে। আচ্ছা, নাম্বার অফ কার্বন অ্যাটম ইন দ্য সোপ মলিকুল। কার্বন সংখ্যা, আচ্ছা সোডিয়াম স্টারের যে সাবান তার কার্বন সংখ্যা কয়টা ওই মলিকুলে? 17টা, তাই না? আচ্ছা, এই কার্বন যদি লেস দেন অর ইকুয়াল 9 হয় তাহলে তার সোপ অথবা ক্লিনিং অ্যাক্টিভিটি, সোপিং অথবা ক্লিনিং অ্যাক্টিভিটি হচ্ছে নাই বলা চলে, মানে লেস। 9 অথবা 9-এর কম হলে তার হচ্ছে ডিটারজেন্সি পাওয়ার অথবা শপিং অ্যাক্টিভিটি, ক্লিনিং অ্যাক্টিভিটি কম নাই। না না, ও মানে টাকা পয়সা খরচ করে এগুলো করবে, কেউ কিনবে? কার্বন সংখ্যা যদি 17 হয় তাহলে হচ্ছে মিডিয়াম, অথবা আমরা এটাকে বলতে পারি এক্সট্রিমলি গুড, মানে মডারেট নাম্বার অফ কার্বন যদি ইউজ করি, এক্সট্রিমলি গুড ডিটারজেন্সি পাওয়ার। আচ্ছা, কার্বন সংখ্যা যদি অ্যাবভ 17 হয়, শুরু হয়েছে? আচ্ছা, 2 মিনিট, আমার আবার নিচে ভিডিওর ওখানে যাইতে বললো ল্যাবে। আচ্ছা বসো, আমি আগে এটা শেষ করে তারপর নিচে যাবো। পাওয়ার যদি 17-র উপরে হয়
তাহলে সেটা হচ্ছে সাবান অনেক স্ট্রং হয়ে যায়, স্ট্রং অথবা হার্ড হয়ে যায়। ডিটারজেন্সের পাওয়ারও বাড়ে, বাট অনেক স্ট্রং হয় এবং এটা হচ্ছে তোমার সোলেবল হয় না সহজে। কার্বন সংখ্যা কোনো একটা ম্যাটেরিয়ালে বাড়লে সেটা কি কার্বন কার্বন বন্ডটা অনেক স্ট্রং বন্ড না, তো সেক্ষেত্রে ম্যাটেরিয়ালের স্ট্রেংথ অনেক বাড়ে, মানে তার কি বলে সোলেবিলিটি কমে যাবে সাবানের ক্ষেত্রে। এটা হচ্ছে তোমার কি সাবানের বৈশিষ্ট্য, খুবই ইম্পর্টেন্ট থাকবে। নেক্সট ক্লাসে আমরা সাবান তৈরি করব কালকে ইনশাল্লাহ। ও কালকে তো ওয়াটার হার্ডনেস, আরও 2টা ক্লাস। হ্যাঁ ঠিক আছে, এটা অফ করে দাও।